এই বায়ুমণ্ডলের মূল আলোচনার বিষয়বস্তু সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। আমরা প্রথম আজ আলোচনা করব সমুদ্র স্রোত নিয়ে। সমুদ্র স্রোত কাকে বলে? বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব, লবণতা ইত্যাদির তারতম্যে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহ হলো সমুদ্র স্রোত। এর থেকে ক্লিয়ার যে সমুদ্র স্রোত বিভিন্ন দিকে প্রবাহিত হয় না, সমুদ্র স্রোত কেবলমাত্র এক মুখে প্রবাহিত হয়। 2, সমুদ্র স্রোত কত রকমের হতে পারে? 2 রকমের, উষ্ণ স্রোত, শীতল স্রোত। উষ্ণ স্রোত কি? যে সমস্ত স্রোতগুলি ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রে উৎপন্ন হয়। যে সমস্ত স্রোতগুলি ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে উৎপন্ন হয় এবং যে স্রোতের প্রবাহটা সবসময় নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন হয়ে মেরু অঞ্চলের দিকে যায়। যে স্রোতের প্রবাহ নিরক্ষীয় অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে উৎপন্ন হয়ে মেরু অঞ্চলের দিকে যায় তাকে বলা হয়ে থাকে সমুদ্র স্রোতের মধ্যে উষ্ণ স্রোত। শীতল স্রোত কোনটা? যে স্রোতটা উচ্চ অক্ষাংশে মেরু অঞ্চলে উৎপন্ন ও প্রবাহিত স্রোত হিসাবে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে শীতল স্রোত। উচ্চ অক্ষাংশে মানে ৬৬৫ ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের ওপরে, অর্থাৎ মেরু অঞ্চলে যে স্রোতটি প্রবাহিত হয় সেই স্রোতটিকে বলা হয়ে থাকে শীতল স্রোত। এই উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মধ্যে একটা বিরাট বড় পার্থক্য রয়েছে। কি পার্থক্য? উষ্ণ স্রোত সবসময় হালকা হবে এবং সমুদ্রের যে জলস্তর তার অনেকটা উপরিভাগ দিয়ে প্রবাহিত হবে, কিন্তু শীতল স্রোত সবসময় ভারী হবে আর সেটি সমুদ্র স্রোতের অন্তঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। অর্থাৎ উষ্ণ স্রোত উষ্ণ হবে, শীতল স্রোত শীতল হবে। উষ্ণ স্রোত বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হবে, শীতল স্রোত অন্তঃস্রোত হিসাবে প্রবাহিত হবে। উষ্ণ স্রোত সবসময় প্রবাহিত হবে মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চল থেকে বা ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে, আর শীতল স্রোত প্রবাহিত হবে শীতল স্রোত প্রবাহিত হবে মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলের দিকে। এটা গেল টোটাল ডিফারেন্স। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর যে আমরা আলোচনা করব তা হলো সমুদ্র স্রোত। এরপর সমুদ্র তরঙ্গ কাকে বলে? সমুদ্র তরঙ্গ কাকে বলে? সমুদ্র তরঙ্গ হচ্ছে, এটা অনেকটা সমুদ্র স্রোতের মতো নয়, কিন্তু সমুদ্র তরঙ্গটা সম্পূর্ণ সমুদ্র স্রোতের থেকে আলাদা জিনিস। কেন? কারণ এটিকে সবসময় গভীর সমুদ্র দেখতে পাওয়া যায়। কিরকম? এর জলস্তরটা শুধুমাত্র এটাকে দেখতে পাবো চোখে আমরা, এর জলস্তরটা সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, মানে বহিঃস্রোত রূপে বলবো না, একদম সমুদ্রের পৃষ্ঠস্রোত রূপে প্রবাহিত হয়, একদম ওপর দিয়ে। আচ্ছা, এই যে সমুদ্রের তরঙ্গ যেটাকে বলছি আমরা, এটা কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় না, যে কোনো দিকে প্রবাহিত হতে পারে। যখন যে কোনো দিকে বিশাল বড় বড় ঢেউ এক স্থান থেকে অন্য স্থানে ফুলে ফেঁপে উঠে প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে সমুদ্র তরঙ্গ। তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। তার আগে তোমাদের জেনে রাখা দরকার যে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ দুটো কিন্তু এক জিনিস নয়। সমুদ্র স্রোত আমরা দেখতে পাই না,
এটা শীতল হয় বা উষ্ণ হয়। সমুদ্র তরঙ্গ আমরা দেখতে পাই, এটা শীতল উষ্ণ কোনো ডিফারেন্সে হয় না। এটা শীতল উষ্ণ কোনো ডিফারেন্সে হয় না। এটা শুধুমাত্র হয়ে থাকে, এটি শুধুমাত্র হয়ে থাকে সমুদ্রের ওপরে পৃষ্ঠস্রোত হিসাবে। আচ্ছা, এবার সমুদ্র স্রোত উৎপত্তির কারণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে বায়ু প্রবাহ। কিভাবে হয়? আমরা ফেরেলের সূত্র আগে পড়েছি। ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু বা প্রবাহিত পৃথিবীর যে কোনো বস্তু উত্তর গোলার্ধে ডান দিক আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিক বেগে প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহ হয় কেন? বায়ু প্রবাহ হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ। পৃথিবীর আবর্তন বেগ আছে বলেই এই বায়ু প্রবাহটা কিন্তু অনবরত পৃথিবীর বাইরে ঘুরছে। তাই বলা যেতেই পারে পৃথিবীর আবর্তন বেগ আছে বলেই সমুদ্র স্রোত তৈরি হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে প্রসারিত হচ্ছে। পৃথিবীর আবর্তন বেগ হলো সমুদ্র স্রোত উৎপাদনের একটা বিরাট বড় কারণ। দুই, এক প্রথম পয়েন্ট বলবে বায়ু প্রবাহ, দুই পয়েন্ট বলবে পৃথিবীর আবর্তন, তিন নাম্বার পয়েন্ট বলবে উষ্ণতা আর লবণতার তারতম্য। কিরকম বলবে? আমরা বায়ুর ক্ষেত্রে পড়েছি, বায়ু যখন উষ্ণ হয়, হালকা হয়, প্রসারিত হয়, উপরের দিকে উঠে যায়। জলও সেরকম, জল যখন গরম হয়, জলের চরিত্রটা হালকা হয়, জল তখন উপরের দিকে প্রবাহিত হতে থাকে, উপরের মানে বহিঃস্রোত হিসাবে। আবার জলের মধ্যে প্রচুর যখন বরফের দানা বা বরফের কোনা মিশে থাকে, জল তখন কেমন হয়? শীতল হয়, অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। যখন জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হবে, তোমরা জানবে সেই জলটা হচ্ছে শীতল জল, বরফ গলা জল। বহিঃস্রোত রূপে যখন প্রবাহিত হচ্ছে মানে সেটা উষ্ণ জল। তাহলে যখন জলটা হালকা হবে তখন দ্রুত প্রবাহিত হবে, যখন জলটা শীতল হবে, ভারী হবে, তখন ধীরে ধীরে প্রবাহিত হবে। এগুলোকে বলা হয়ে থাকে ড্রিফট। সব থেকে ড্রিফট, ড্রিফট কি? ড্রিফট হলো সমুদ্র তরঙ্গের সেই অংশ যেটা অত্যন্ত ধীর গতির সমুদ্র স্রোত হিসাবে ঘন্টায় 3 থেকে 4 কিলোমিটার পার গতিবেগে প্রবাহিত হয়। যে সমুদ্র স্রোত ঘন্টায় 3 থেকে 4 কিলোমিটার বেগে প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে ড্রিফট, তাকে বলা হয়ে থাকে ড্রিফট। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আমরা তিনটে পয়েন্ট এতক্ষণ সমুদ্র স্রোত সৃষ্টির পশ্চাতে আমরা তিনটে পয়েন্ট পড়লাম। এক পড়লাম পৃথিবীর আবর্তন, দুই পড়লাম বায়ু প্রবাহ, তিন পড়লাম উষ্ণতার তারতম্য। এবার আমরা একই সঙ্গে যেহেতু পয়েন্টটা লিখছি উষ্ণতা আর লবণতার তারতম্য, তখন আমরা আলোচনা করব লবণতা জিনিসটা কি। লবণতা কি? লবণতা বলতে হচ্ছে জলের মধ্যে যখন লবণতার পরিমাণ বাড়ে, জল তখন ঘন হয়, পুরু হয়, ভারী হয়, তখন অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। জলের মধ্যে যখন লবণতার পরিমাণ কমে, মানে বরফ গলা জল মিশে গেলে জলে লবণতার পরিমাণটা কমে যায়। বরফ গলা জল যখন মেশে জলটা ফ্রেশ ওয়াটার হয়ে যায়, তখন জলে লবণতার পরিমাণ কমে, জল হালকা হয়, বহিঃস্রোত প্রবাহিত হয়। তাহলে এই অবস্থাতেও যখন ভারী হবে আস্তে আস্তে সমুদ্র স্রোত প্রবাহিত হবে, আর যখন কম লবণ থাকবে হালকা হবে, দ্রুত সমুদ্র স্রোত হিসাবে প্রবাহিত হবে। আচ্ছা, এরপর আমরা যে একটা দ্বিতীয় যে একটা পয়েন্ট পড়েছিলাম না, বায়ু প্রবাহের তারতম্য। বায়ু প্রবাহের তারতম্যটাকে তোমাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি তোমার হাতের চেটোতে 2 ফোঁটা জল নিয়েছো, তোমার মুখ দিয়ে যদি চেটোটাতে ফু দাও, আস্তে আস্তে ফু দিলে জলটা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। তুমি জোরে যদি ফু দাও জলটা জোরে এগিয়ে যাবে। বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের উপর সমুদ্র স্রোত তৈরিতে এই ভূমিকা পালন করে। যখন জোরে বাতাস প্রবাহিত হয় সমুদ্র স্রোত জোরে জোরে প্রবাহিত হয়, যখন হালকা বা আর্দ্র বাতাস প্রবাহিত হয় সমুদ্র স্রোত আস্তে আস্তে প্রবাহিত হয়। এটা গেল অন্যতম কারণ একটা। এরপর আমরা বরফের পরিমাণটার কথা জানবো। এটাও কিন্তু তোমার
ওই সমুদ্রের লবণতার তারতম্যের একটা অন্যতম ব্যাখ্যা। ঠিক, যে বরফ গলনের গলনাঙ্কটা সমুদ্র স্রোত তৈরিতে কিভাবে সাহায্য করে। বরফের গলনাঙ্ক, ধরো যে হিমবাহটা মানে প্রবাহিত বরফের নদী যেটা মেরু অঞ্চলে তৈরি হয়েছে এবং আস্তে 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 যেটা প্রবাহিত হয়ে চলে আসছে কর্কটীয় বা ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের দিকে, তখন তুমি জানবে সেই জিনিসটা অনেক বেশি বরফের দ্বারা পূর্ণ হবে। এই যে জলটা আসছে এর মধ্যে বরফের দ্বারা জলটা যখন এসে ধরো আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে এরা যখন উষ্ণ জলের সংস্পর্শে আসবে, তখন সমুদ্রে তো প্রচন্ড পরিমাণে লবণতা থাকে। এই বরফ গলা জলগুলো যখন সমুদ্রে এসে পড়বে, তখন সমুদ্রের জলে লবণতার পরিমাণটা আস্তে 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 কমে যাবে। তখন সমুদ্রের জলে লবণতার পরিমাণ আস্তে আস্তে অবশ্যই কমে যাবে। ওকে, এরপর আমরা জানবো যে সমুদ্র জলে লবণতার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা তোমাদেরকে পালন করতে হবে। কি সেই ভূমিকাটা হচ্ছে সমুদ্র জলের বরফের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আর বাষ্পীভবনের সম্পর্ক কিরকম। যখন ধরো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত তো একটা উপায় যেখানে ফ্রেশ বা পরিষ্কার জল থাকে, ও যখন সমুদ্রের জলের সঙ্গে এসে মিশছে, ও যখন সমুদ্রের জলের সঙ্গে এসে লবণতার পরিমাণটাকে হ্রাস বৃদ্ধি করতে চেষ্টা করছে, সমুদ্রের জল লবণতা পরিমাণ বেশি, যখন বৃষ্টি হলো সমুদ্রের জলটা অনেক বেশি লবণতাটাকে হারিয়ে ফেললো। আচ্ছা, এটাকেই বলা হয়ে থাকছে যে বরফের গলনাঙ্কের সাথে সাথে বৃষ্টিপাতও একটা বিরাট ভূমিকা পালন করে সমুদ্র জলে লবণতা কমাতে। লবণতা যখন কমবে তখন কি হচ্ছে, জলটা হালকা হবে এবং দ্রুত গতিতে প্রবাহিত হবে। তাহলে এতগুলো তোমাদেরকে আমি পয়েন্ট বললাম, এগুলোকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হিসাবে ব্যাখ্যা করে নেওয়া যেতে পারে। আর বলা হয়ে থাকে লাস্ট পয়েন্ট যেটা, যে উপকূলের আকার। উপকূলের আকার কিভাবে নির্ভর করে এটাও আমাদেরকে জানতে হবে। উপকূলের আকার বিভিন্নভাবে নির্ভর করে। যেমন জাপানের উপকূল হচ্ছে পৃথিবীর সব থেকে বড় উপকূল, তাই তো? জাপানের উপকূল হলো পৃথিবীর সব থেকে বড় উপকূল। এই উপকূলে সমুদ্র স্রোতটা অনেক বেশি পরিমাণে তার প্রভাব খাটাতে পারবে। তাই উপকূল অঞ্চল যত বেশি চওড়া হবে সমুদ্র স্রোতের সৃষ্টিটা সেখানে তত বেশি হবে। কারণ উপকূল যদি সরু হতো, এখানে সমুদ্র স্রোতটা নিজের মতো করে প্রবাহিত হতে পারতো না। যখন চওড়া হবে তখন সমুদ্র স্রোতটা নিজের মতো করে প্রবাহিত হবে। তুমি যখন ড্রেন দিয়ে হাঁটবে, কোনো ড্রেনের উপর দিয়ে হাঁটলে হঠাৎ দেখে জল চলে এলো, ড্রেনটা কি তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে? পারবে না। কিন্তু তুমি একটা পুকুর দিয়ে হাঁটলে অনেক সময় পুকুরটায় তোমার ভেসে যাওয়ার চান্স থাকে। এবার তুমি ইমাজিন করো তুমি গঙ্গা নদীকে হেঁটে পেরোচ্ছ, তোমার টোটাল চান্স তোমার বর্তমান সেখানে ভেসে যাওয়ার। এবার গঙ্গা নদীকে তুমি বিরাট যখন বর্ষা, বিরাট বন্যা, সেই রকমই তুমি হেঁটে পেরোনোর কথা ভাবতেও পারবে না। এমনই তুমি সমুদ্র যখন থাকবে, তুমি সেটাকে হেঁটে পেরোনোর কথা কল্পনাও করতে পারবে না। তাহলে ড্রেনটাও হচ্ছে একটা জলমণ্ডলী, সমুদ্র একটা জলমণ্ডলী, পুকুর একটা জলমণ্ডলী। বিভিন্ন জায়গায় যেটা যত বেশি চওড়া তার জলের পরিমাণটা তত বেশি। তাই যত বেশি পরিমাণে চওড়া হবে সেখানে সেই পরিমাণে স্রোতের প্রবাহটা বেশি হবে। এটাকেই বলা হয়ে থাকে যে উপকূলের আকার, তাই সমুদ্র স্রোত সৃষ্টির পশ্চাতে একটা বিরাট বড় ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর তোমাদেরকে জানতে হবে যে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। হঠাৎ আমি তোমাকে কি বললাম, প্রথম সমুদ্র স্রোত একদিকে প্রবাহিত হয়, কিন্তু অন্যদিকে যদি উপকূল থেকে সমুদ্র স্রোত সেই দিকেও প্রবাহিত হয়। কেন হয়? প্রথম কথা হচ্ছে ঋতু পরিবর্তন। ধরো একটা বিরাট অঞ্চল জুড়ে সমুদ্র বিস্তৃত, পশ্চিমবঙ্গে মানে ভারতে সব জায়গায় একই সময়ে বৃষ্টিপাত হয় না কিন্তু। হ্যাঁ, বৃষ্টিপাতটা হয় মৌসুমী বায়ুর প্রবাহে, কিন্তু যখন চেরাপুঞ্জি বা মৌসুমী বৃষ্টিপাত হয় তখন ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় না। যখন উড়িষ্যায় বৃষ্টিপাত হয়ে যায় কোনো সময়, তখন কিন্তু অনেক সময় তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয় না।
আবার যখন করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়, অনেক সময় মহারাষ্ট্রে বৃষ্টিপাত হয় না। যখন যেখানে বৃষ্টিপাতটা হবে সেই জায়গায় এই ঋতু পরিবর্তন যখন হচ্ছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক আর সমুদ্র পরিবর্তিত হয়। এই দিক আর গতি যখন পরিবর্তিত হয়, যেমন গ্রীষ্মকালে ভারতবর্ষে যখন মৌসুমী বায়ু আসে, সমুদ্র স্রোত তখন ভারত মহাসাগরের স্রোতটা বিশেষ করে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। শীতকালে আবার যখন মৌসুমী বায়ু চলে যায়, তখন স্রোতটা আবার উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। বুঝতে পারলে স্নেহা? হ্যাঁ, এটাই হচ্ছে কারণ স্রোতের দিক পরিবর্তনের। এরপর তোমাকে জানতে হবে গায়র বা কুণ্ডলী কি। সকল মহাসাগরের মাঝ বরাবর যত বড় বড় মহাসমুদ্র আছে না, তাপমাত্রা আর লবণতার উপর ভিত্তি করে কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রের লবণতা আর তারতম্যের উপর ভিত্তি করে সমুদ্রের ব্যাপক জলরাশি উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকতে থাকে। এর ফলে সমুদ্রের মাঝ বরাবর এই দুটো বিরাট স্রোত মিলিত হয়ে গিয়ে বিরাট বড় একটা ঘূর্ণি বা চক্র বা জলাবর্তের সৃষ্টি করে। এটাকেই বলা হয়ে থাকে গায়র বা কুণ্ডলী। কি বললাম? সমুদ্রের মাঝ বরাবর অনেক সময় যখন উত্তর গোলার্ধ থেকে ডান দিকে সমুদ্র স্রোত বেঁকে আসে, বাঁ দিক থেকে দক্ষিণ গোলার্ধ থেকে বেঁকে আসে, সমুদ্রের মাঝে এসে এই দুটি স্রোত মিলিত হয়। মিলিত হয়ে সমুদ্রের মাঝখানে একটা বিরাট বড় জলাবর্ত ঘূর্ণি বা চক্র তৈরি করে। এটাকেই বলা হয়ে থাকে গায়র বা কুণ্ডলী। শৈবাল সাগর কি? শৈবাল সাগর হলো উত্তর আটলান্টিকের মাঝ বরাবর বায়ুপ্রবাহ ও কোরিওলিস বলের প্রভাবে বিভিন্ন স্রোত চক্রাকারে একটা স্রোত রূপে আবর্তিত হয়ে গায়র গঠন করছে। মানে আমরা যেটা গায়র বা কুণ্ডলী পড়লাম, এইভাবে যখন গায়রটা তৈরি হচ্ছে, এই গায়র বা জলরাশির মাঝখানে কিছু স্থির বা স্রোতবিহীন শৈবাল জন্মে যায়, মানে শ্যাওলা। তাই যেখানে এই গায়র গুলো তৈরি হয় বা যেখানে স্রোতহীন অবস্থায় থাকে বা স্রোত থাকে না, সেই জায়গাটাকে বলা হয়ে থাকে শৈবাল সাগর। কিন্তু এই শৈবাল সাগর অত্যন্ত অল্প জায়গায় তৈরি হয়, তাই এই শৈবাল সাগরকে নামেই সাগর বলা হয়। এর কোনো উপকূল রেখা থাকে না, মানে এটা ডানা পর্যন্ত পৌঁছতে পারে না। ওকে, এরপর পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আমরা পড়ব। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আমরা পড়ব। আমরা প্রথম পড়ব মগ্নচড়া সৃষ্টি এবং তার বাণিজ্যিক গুরুত্ব কি, কিভাবে মগ্নচড়া সৃষ্টি হয়। তোমাকে বললাম, বা তোমরা যখন শুনবে এই ভিডিওটা তোমরা সবাই জানবে যে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে শীতল স্রোত আসে। শীতল স্রোত মানে কোনো বরফের নদী বা হিমবাহ আসে। সেই হিমবাহটা যখন আসে, তার মধ্যে বরফের কোনা আসে। শুধু বরফের কোনা আসে না, সেই বরফের কোনা যখন আস্তে আস্তে তার, আমরা গ্রাবরেখা পড়েছিলাম, গ্রাবরেখা বা মোরেন পার্শ্ববর্তী অঞ্চলে ধাক্কা মেরে মেরে আসে, সেই জায়গার কাঁকড়, পাথর, বালি, কাদা, সেগুলোকে সব এই বড় বড় বরফের কোনার মাঝখানে সেগুলো প্রবেশ করে যায়। এই বরফের কোনাগুলো সেগুলোকে নিজের সঙ্গে বয়ে নিয়ে চলে আসে। কোথা থেকে? মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে। যখন বয়ে নিয়ে চলে আসে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে, সেই জায়গায় নদী প্রবাহিত হয় কোন দিক থেকে? নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে। অতএব এই শীতল স্রোত আর উষ্ণ স্রোত একটা মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি জায়গায় মিলিত হয়। বরফ যখন উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে, অবশ্যই বরফ তো গলে যাবে, কিন্তু বরফ গলে গেলেও যে জায়গাটায় মিলিত হয়, মানে মিলিত স্থলে বরফটা গলে গেলেও ওই নুড়ি, কাঁকড়, পাথর, বালি এগুলো কিন্তু জলের সঙ্গে মিশে যায় না, ও ওই সমুদ্র গর্ভে থিতিয়ে পড়ে। বরফের মধ্যে ছিল, বরফটা গলে গলে জল হয়ে গেল, ওগুলো থিতিয়ে পড়লো। এরকম দীর্ঘদিন চলে চলে সমুদ্রের গভীরতাটা নষ্ট হয়ে যায়। এইরকম দীর্ঘদিন চললে
সমুদ্রের গভীরতাটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেছে। যখন সমুদ্রের গভীরতা নষ্ট হয়, যে জায়গায় ওই নুড়ি, কাঁকড়, পলি, বালি এগুলো জমা হচ্ছে, এই নুড়ি, কাঁকড়, পলি, বালিগুলো ওখানে জমা হয়ে ওই জায়গায় প্রচুর পরিমাণে মাছের প্রিয় খাদ্য প্লাঙ্কটন জন্মায় এবং কিছু কিছু তার পার্শ্ববর্তী অঞ্চলে ক্রিল জন্মায়, এক ধরনের পোকা। ক্রিল পেঙ্গুইনের প্রধান বা প্রিয় খাদ্য। আর যে প্ল্যাঙ্কটন জন্মায়, প্ল্যাঙ্কটন হলো মাছের প্রধান খাদ্য। যেহেতু ওই জায়গার জলের গভীরতাটা কমে গেছে এবং প্রচুর মাছ জমা হয়েছে বা মাছ জন্মায় বা এসে যায় ওই জায়গায়, তাই যারা বা যে সমস্ত মৎস্য আরোহীরা বাণিজ্যিক উদ্দেশ্যে মৎস্য আহরণ করেন, ভালো করে শোনো, বাণিজ্যিক উদ্দেশ্যে মৎস্য আহরণ করেন বা যে সমস্ত নৌকোগুলো এই উদ্দেশ্যে বেরোয়, তারা ওই জায়গায় ভিড় করে। ওই জায়গাগুলোকে বলা হয়ে থাকে মগ্ন চড়া। মানে যে চড়াটা মগ্ন হয়ে গেছে, মানে জলে মগ্ন নেই, জলের মধ্যে মগ্ন আছে, মানে জলে ঢাকা আছে কিন্তু চড়া, মানে পুরো গভীর নয়, বালি দ্বারা তৈরি জায়গাকে বলা হয়ে থাকে চড়া। তাই ওই জায়গাটাকে বলা হয় মগ্ন চড়া বা গ্র্যান্ড ব্যাংক। এবং তার বাণিজ্যিক মৎস্য আহরণ কেন্দ্র হিসাবে তার গুরুত্ব অপরিসীম। এইরকম পৃথিবীর সবচেয়ে মগ্ন চড়ার উদাহরণ হলো গ্র্যান্ড ব্যাংক। এছাড়া ডজার্স ব্যাংক, স্যার ব্যাংক, এইরকম নামে আরো অনেক ব্যাংক আছে। এই ব্যাংকগুলো, এই গ্র্যান্ড ব্যাংকটা নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলীয় অঞ্চলে এই গ্র্যান্ড ব্যাংক বা মগ্নচড়া দেখতে পাওয়া যায়। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হিসাবে আমরা জানবো যে জলবায়ুর উপর কিরকম প্রভাব ফেলে এটা। জলবায়ুর উপর প্রভাব ফেলে এটা কিরকম? ধরো, যখন সমুদ্র স্রোত তৈরি হলো, সমুদ্র স্রোতটা যদি গরম হয়, এর উপর দিয়ে যে হাওয়াটা প্রবাহিত হবে, সেই হাওয়াটা গরম হাওয়া হবে। ও যখন উপকূলে পৌঁছবে, উপকূলের জলবায়ুর অবস্থা গরম হবে। সমুদ্র স্রোতটা যদি ঠান্ডা হয়, এই স্রোতের উপর দিয়ে যে হাওয়াটা প্রবাহিত হবে বা যে বায়ু প্রবাহিত হবে, সে যখন উপকূলে গিয়ে পৌঁছাবে, উপকূলের ওয়েদার কন্ডিশন ঠান্ডা হবে। এর মধ্যে প্রচুর যদি জলকণা থাকে, প্রচুর জলীয় বাষ্প থাকে প্রচুর পরিমাণে, উপকূলে যখন গিয়ে পৌঁছবে, কোথাও ধাক্কা মারলে উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। আর যদি কোনো বরফের নদীর উপর দিয়ে বা প্রচুর বরফের উপর দিয়ে বায়ুটা প্রবাহিত হয়, তাহলে প্রচুর পরিমাণে ও ঠান্ডা জলকণা নিয়ে যাবে। আর উপকূল অঞ্চল যদি ঠান্ডা হয়, দুটো একসঙ্গে মিশে সেই জায়গায় তুষারপাত হবে। আবার ধরো এ শুধুমাত্র এমন জায়গার উপর দিয়ে প্রবাহিত হলো যে বায়ুর মধ্যে কোনো জলীয় বাষ্প নেই। যখন উপকূলে পৌঁছবে, কোনো বৃষ্টিপাত হবে না, গরম হাওয়া উপকূলে মরুভূমি তৈরি করবে। আবার ধরো উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বিরাট কম, এ গরম হাওয়া নিয়ে যাচ্ছে, গরম জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে। বা উপকূলের তাপমাত্রা বিরাট গরম, সমুদ্রের উপর স্রোতের উপর দিয়ে যে বায়ুটা জলীয় বাষ্প নিয়ে প্রবাহিত হচ্ছে, সে বিরাট ঠান্ডা বাতাস নিয়ে যাচ্ছে, ঠান্ডা জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে। গরম ঠান্ডা বা ঠান্ডা গরম বা আঘাত বা সংঘর্ষ হবে, উপকূলীয় অঞ্চলে একটা ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে। সেই জন্য নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে উষ্ণ কুরোশীয় স্রোত আর শীতল ল্যাব্রাডর স্রোত, লিখে রাখতে পারো, উষ্ণ কুরোশীয় স্রোত আর শীতল ল্যাব্রাডর স্রোত নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে গিয়ে মিলিত হয় বলে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল সারা বছর ঘন কুয়াশাচ্ছন্ন থাকে। সারা বছর ঘন কুয়াশাচ্ছন্ন থাকে। এটা গেল
জলবায়ুর উপর প্রভাব। এরপর তোমাদেরকে আমি এল নিনো আর লা নিনা তোমাদেরকে বলে দিই। এল নিনো আর লা নিনা দুটোই প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। এল নিনো কথাটির অর্থ হলো খ্রিস্টের সন্তান, মানে যীশু খ্রিস্টের সন্তান বা ক্ষুদ্র বালক। লা নিনা মানে দুরন্ত বালিকা বা নটি গার্ল। যখন এল নিনো আর লা নিনা এই দুটোই হচ্ছে প্রচন্ড পরিমাণে শীতল বাতাস, এই দুটোই প্রচন্ড পরিমাণে শীতল বাতাস। এল নিনোর প্রভাবে পেরু, ইকুয়েডর এই সমস্ত জায়গাগুলোর থেকে উত্তর দিকে প্রচন্ড গরম স্রোত, বা যেটাকে লা নিনা বলছি, লা নিনা মানে হচ্ছে গরম স্রোত আর এল নিনো মানে হচ্ছে শীতল স্রোত। প্রচন্ড গরম স্রোত এসে যখন প্রবাহিত হয় তখন পেরু এল নিনোর প্রভাবে পেরু, ইকুয়েডর এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়। আর পশ্চিম অস্ট্রেলিয়া, ভারত এই সমস্ত জায়গায় অনাবৃষ্টি বা খরা হয়। লা নিনার প্রভাবে অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, ইকুয়েডর, নর্থ ক্যারোলিনজিয়া এই জায়গাগুলোতে বন্যা হয়। আর পেরু, ক্রান্তীয় প্রশান্ত মণ্ডলের সমস্ত অঞ্চল যেমন জাপান এই জায়গাগুলোতে খরা দেখতে পাওয়া যায়। বুঝতে পারলে? ওকে, ক্লিয়ার হলো স্নেহা? স্নেহা শুনতে পাচ্ছ তুমি? স্নেহা শুনতে পাচ্ছ না? ঠিক আছে, আজকে সবারই নেট ডিস্টার্ব করছে। ঠিক আছে, আমি রেকর্ড করে রাখছি, ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, ভালো করে শুনে নেবে তখন একবার। হ্যাঁ, ঠিক আছে। তোমার অডিওটা অফ করে রাখার প্রয়োজন নেই। আওয়াজ আসছে স্নেহা? ওকে, এরপর আমরা আলোচনা করব যে তাহলে তিনটে প্রভাব বললাম সমুদ্র স্রোতের। এক, সমুদ্র স্রোতের প্রভাবে উষ্ণতার প্রভাব পড়ে। দুই, মগ্নচড়া সৃষ্টি হয়। তিন, জলবায়ুর পরিবর্তনে এর প্রভাব সর্বত্র অপরিসীম। আমরা এরপর আলোচনা করব জোয়ার ভাটা নিয়ে। জোয়ার ভাটা জিনিসটা কি? পৃথিবীর বাইরের দিকে বায়ুমণ্ডল আছে, চাঁদ বা সূর্য এই দুটির টানে পৃথিবীর জলরাশি যখন একটা প্রান্তে ব্যাপক ফুলে ফেঁপে ওঠে তাকে বলা হয়ে থাকে জোয়ার। এবং এই জোয়ার যখন শেষ হয়ে যায়, অর্থাৎ জল যখন আবার স্বাভাবিক সীমানায় প্রবর্তিত হয়, তাকে বলা হয়ে থাকে ভাটা। তাহলে চাঁদ আর সূর্যের আকর্ষণে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র স্রোতের বা সমুদ্রের জলের যে উত্থান পতন হয়, উত্থান হলে তাকে বলা হয় জোয়ার, আর পতন হলে তাকে বলা হয় ভাটা। জোয়ার ভাটা সৃষ্টির কারণ আছে দুটি। এক, চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ। কিরকম ভাবে এটা বুঝতে হবে। চাঁদের দূরত্ব পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার। সূর্যের দূরত্ব পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার। যদিও সূর্য চাঁদের থেকে
অনেক বড় একটা অবজেক্ট, অনেক বড় একটা মহাজাগতিক বস্তু, তবুও কিন্তু দূরত্বের দিক থেকে চাঁদ পৃথিবীর অনেক কাছে অবস্থিত। তাই জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে সূর্যের টানের থেকেও চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর ওপর অনেক বেশি পরিমাণে প্রভাব সৃষ্টি করতে পারে। তাহলে যখন চাঁদের টানটা আমরা দেখব, যে বলতে পারি আমরা চাঁদ অপেক্ষা প্রায় সূর্য 255 লক্ষ গুণ বড়। আবার পৃথিবীর ওপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল 177 গুণ বেশি। মানে সূর্য সব দিক থেকে প্লাস পয়েন্টে। কিন্তু চাঁদ যখন সূর্যের থেকে এত কাছে আছে, অবশ্যই চাঁদের কর্মক্ষমতা সূর্যের থেকে বেশি হবে। আমার বাড়ির কাছে আমার ছোট ভাই আছে, আমার বাড়ির পাশের রুমটায় বসে খেলা করছে। আমার বাবা কাজে গিয়েছেন, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে আছে। অবশ্যই আমার কিছু কাজ বা আমি আমার ভাইয়ের কথাটাই বেশি শুনবো। আমার বেশি কিছু কাজে দরকার হলে আমার ভাই আমাকে সাহায্য করবে। কিন্তু আমার বাবার যদিও ক্ষমতার সাহায্য করার ক্যাপাসিটি বেশি, কিন্তু আমি তো বাবাকে পাবো না, কারণ অনেক দূরে তিনি আছেন। তিনি আমাকে হেল্প করার আগে আমার ভাইয়ের কাছ থেকে আমি ন্যূনতম হেল্পটা পেয়ে যাব। তেমনি চাঁদের থেকে সূর্যের ক্ষমতা, টান সব বেশি। কিন্তু যেহেতু চাঁদ সূর্যের থেকে এত কাছে আছে, তাই অবশ্যই চাঁদের আকর্ষণ ক্ষমতা আমাদের উপর অনেক বেশি কাজ করে। এক্ষেত্রে বলা যায় যে পৃথিবী আর চাঁদের যে দূরত্বটার মধ্যে যখন চাঁদ পৃথিবীর ওপর টান সৃষ্টি করে, তখন অনেকগুলো পরিবর্তন দেখতে পাওয়া যায়। কিরকম পরিবর্তন? যেটাকে বলা হয়ে থাকে প্রত্যক্ষ জোয়ার। ঠিক, প্রত্যক্ষ জোয়ার বলতে কি বুঝি আমরা? প্রত্যক্ষ জোয়ার বলতে কি বুঝি আমরা? যখন আমাদের সব থেকে মাথার উপর বা পৃথিবীর সব থেকে কাছে চাঁদ থাকে, চাঁদের আকর্ষণ ক্ষমতা পৃথিবীর ওপর অনেক বেশি পরিমাণে কাজ করে। এটাকেই বলা হয়ে থাকে, মানে প্রত্যক্ষভাবে কাজ করে। তাই পৃথিবীর সেই প্রান্তের জল রাশিটা ব্যাপক পরিমাণে ফুলে ফেপে ওঠে। একে বলা হয়ে থাকে প্রত্যক্ষ জোয়ার। পরোক্ষ জোয়ার কি? পৃথিবী যখন দেখে এক প্রান্ত থেকে চাঁদের বিরাট টান কাজ করছে, ধরো পশ্চিম প্রান্তে, পৃথিবীর পশ্চিম দিকে বিরাট জলরাশি ফুলে ফেপে উঠেছে, তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ পূর্বে পৃথিবী নিজস্ব একটা কেন্দ্রাতিক বলকে তৈরি করে। এই কেন্দ্রাতিক বলটা তৈরি করে কি করে? এই কেন্দ্রাতিক বলটা তৈরি করে এই ব্যালেন্সটাকে মেনটেন করে। কিভাবে মেনটেন করে? ঠিক এভাবে, যে যখন চাঁদ একদিকে মহাকর্ষ টান তৈরি করে বিরাট প্রত্যক্ষ জোয়ার তৈরি করেছে, ঠিক তার উল্টো দিকে পৃথিবী সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বলকে তৈরি করে পৃথিবী ওই দিকটাকে টেনে রাখে। ফলে ওই দিকে একটা ছোট জোয়ার তৈরি হয়। এটাকে বলা হয়ে থাকে পরোক্ষ জোয়ার। যদি পৃথিবী এই টানটা না তৈরি করতো বা জোয়ারটা না জন্ম দিত, তাহলে পূর্ব প্রান্তের জলরাশিও পশ্চিম দিকে চাঁদের টানে চলে যেত, পৃথিবীর সমস্ত ভূভাগ ধ্বংস হয়ে যেত এবং বিরাট বড় বড় সুনামি আছড়ে পড়তো মহাদেশগুলিতে। তাই পৃথিবীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে পৃথিবীকে একটা বড় বিপর্যয় থেকে বাঁচানোর পিছনে। এগুলোকেই বলা হয়ে থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ জোয়ার। এবার জানবো আমরা যে
উচ্চ জোয়ার আর নিম্ন জোয়ার কি? পজিশনটার নাম হচ্ছে সিজিগি। যখন একটা তুমি যদি সরল রেখা টানো, সরল রেখা যেখানে স্টার্ট হয়েছে সেখানে তুমি পৃথিবীকে ড্র করলে, আঁকলে, মাঝখানে তুমি আঁকলে কি? চাঁদ। আর একদম সরল রেখা যেখানে শেষ তুমি ওখানে আঁকলে সূর্য। ভাবো, যদি পৃথিবীর তুমি ডান দিকটাকে পূর্ব দিক ধরো, তুমি দেখবে পৃথিবীর ওপর চাঁদের টান কাজ করছে, একই লাইনে সূর্য আছে। তখন সূর্য আর চাঁদের যৌথ টান পৃথিবীর উপর কাজ করে, বিরাট বড় উচ্চ উচ্চ জোয়ার হয়, উচ্চতা প্রায় 11 মিটারেরও বেশি। এগুলোকে বলা হয়ে থাকে উচ্চ জোয়ার। আর ঠিক তার বিপরীত দিকে এই জোয়ারটার থেকে বাঁচানোর জন্য পৃথিবী আরেকটা জোয়ার তৈরি করে, যেটা নিম্ন, তাকে বলা হয়ে থাকে ছোট ছোট জোয়ার বা নিম্ন জোয়ার। এর পরবর্তী সময়কালে এগুলো যখন বড় বড় জোয়ার হয় তখন সেগুলোকে আমরা জানলাম উচ্চ জোয়ার, যখন ছোট জোয়ার হয় সেগুলোকে বলা হয়ে থাকে নিম্ন জোয়ার। এবার ভাটা কি? একই সময়ে পৃথিবীর দুটি স্থানে জোয়ার হতে পারে, একটি মুখ্য জোয়ার হবে, একটি গৌণ জোয়ার হবে। উভয় জোয়ারে অতিরিক্ত জল আসে সমুদ্রে, বা সমুদ্রের বিভিন্ন অংশ থেকে নদীগুলোতে জল ঢুকে যায়। ফলে কি হয়? সেখানে জল কমে যায় কোথায়? সমুদ্রে। সমুদ্র দুটি সমকোণ স্থান, জোয়ারের দুটি সমকোণ স্থান, যেখান থেকে জল সরে যায় সেই স্থানে ভাটা হয়। যেখানে জল সরে যায় সেই স্থানে ভাটা হয়। আর এই যে গোটা সমগ্র সমুদ্রটা, সেটার যেখানে জল জমা হলো সেখানে জোয়ার হয়। যেখানে জল সরে যায় সমুদ্র থেকে সেখানে ভাটা, যেখানে জল জমা হয় সেখানে জোয়ার হয়। এরপর আমি তোমাদেরকে যেটি উচ্চ জোয়ার আর নিম্ন জোয়ার বললাম, সেগুলোকে ভূগোলের ভাষায় ভরাকোটাল বা মোরাকোটাল বলা হয়। আর ইংলিশে সেগুলোকে স্প্রিং টাইড আর নিপ টাইড বলা হয়। উচ্চ জোয়ার নিম্ন জোয়ারকে ভূগোলে বলা হয় বাংলায় ভরাকোটাল আর মোরাকোটাল, ইংরেজিতে বলা হয়ে থাকে স্প্রিং টাইড আর নিপ টাইড। নিপ, NEAP, নিপ টাইড। এরপর আমরা জানবো প্রতিযোগ বা অবস্থান কি। পূর্ণিমা তিথিতে পৃথিবী অবস্থান করে একদিকে সূর্য একদিকে চাঁদ। এই অবস্থানটাকে চাঁদের আকর্ষণে পৃথিবীতে বিরাট বিরাট জোয়ার হয়, এবং অন্যদিকে কেন্দ্রীয় পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ারটা হয় সেই জোয়ারটাও কিন্তু যথেষ্ট ছোট নয়, হালকা বড়। এই অবস্থানটাকে বলা হয়ে থাকে প্রতিযোগ। আর সংযোগ কি? অমাবস্যা তিথিতে সিজিগি অবস্থানে চাঁদ থাকে পৃথিবী আর সূর্যের মাঝখানে। পূর্ণিমা তিথিতে হয় ভরাকোটাল, অমাবস্যায় হয় মোরাকোটাল। পূর্ণিমায় হয় প্রতিযোগ, অমাবস্যায় হয় সংযোগ। প্রতিযোগ বা ভরাকোটালে পৃথিবী থাকে চাঁদ আর সূর্যের মাঝখানে। অমাবস্যাতে ভরাকোটালে সংযোগ অবস্থানে পৃথিবী আর সূর্যের মাঝখানে থাকে চাঁদ। এই অবস্থানে দেখতে পাবো আমরা যে পৃথিবীর যে অংশে চাঁদের আকর্ষণ বল কাজ করে সেখানে সূর্যের আকর্ষণ বলও কাজ করে। ফলে কি হয়? জল প্রবল ফুলে ফেপে ওঠে। একে এত ফুলে ফেপে ওঠে এইখানে জোয়ারটা অতি প্রবল আকার নেয়। একে অমাবস্যায় ভরাকোটাল বা তেজকোটাল বলে। মনে রাখবে তোমরা, পূর্ণিমার ভরাকোটাল অপেক্ষা অমাবস্যার ভরাকোটালে জলের স্রোত আর জলের ঢেউ অনেক প্রবল বেগে প্রবাহিত হয়, তাই অনেক সময় এগুলোকে তেজকোটালও বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা মোরাকোটাল জানবো। কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ আর সূর্যের সঙ্গে পৃথিবী
রাইট অ্যাঙ্গেলে অবস্থান করে, মানে 90 ডিগ্রি বা সমকোণে। যখন অবস্থানটা করে 90 ডিগ্রি বা সমকোণে, তখন এই অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার হয়, কিন্তু যে অংশটা চাঁদের সামনে আসে না সেখানে গৌণ জোয়ার হয়। কিন্তু এই জায়গায় মুখ্য জোয়ারটা এত বেশি ফোলা ফাঁপা বা তেজি হয় না। এই জোয়ারে জল সাধারণ জোয়ার অপেক্ষা 20% কম ফুলে ওঠে। এটা গেল মোরা কোটাল। আমরা জানবো এরপর নেক্সট টপিক আমাদের হিমপ্রাচীর কি। নেক্সট টপিক আমাদের হিমপ্রাচীর কি।